লুইসের লাশের কফিন নিয়ে লুইসের ছোট্ট বাড়িটার আঙ্গিনায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে ইয়ং আর সারফরাজ। লুইসের বৃদ্ধ মাকে এখনও জানানো হয়নি লুইস যে আর বেঁচে নেই। লুইসের অবর্তমানে এরিকা এসে লুইসের মায়ের আর ভাইয়ের যত্ন নেয়। সারফরাজকে থমথমে মুখে দাঁড়িয়ে থাকতে দেখে লুইসের ভাই অবাক হয়ে হাত পা নেড়ে উত্তেজনা প্রকাশ করল। মুখে কিছু বলতে চাইল কিন্তু পারল না। ছেলের এমন অদ্ভুত আচরণ দেখে লুইসের মা লুনা উকি দিয়ে বাইরে তাকালেন। সারফরাজকে কালো পোশাকে দেখে বৃদ্ধা কিছুটা ভড়কালেন। এরপর দৌড়ে বাইরে বেরিয়ে এলেন। বাড়ির আঙ্গিনায় কাঠের চারকোনা বক্সে থেকে লুনা অবাক ভয়ার্ত গলায় শুধালো, What happened? Where is my son? লুইসের ভাইও এলোমেলো পায়ে এসে ঘটনা বোঝার জন্য কাঠের বক্সের পানে তাকিয়ে রইল। এরিক হাতের কাজ শেষ করে বাইরে এসে বাক্স আর নিশ্চুপ ইয়ংকে দেখে ব্যস্ত গলায় শুধালো, Young, has Louis not come? এরিকার প্রশ্নের জবাবে ইয়ং কি উত্তর দেবে ভেবে পেল না। তার ভেতর ঠেলে কান্না পাচ্ছে। এবার এরিকা সারফরাজের ফ্যাকাশে মুখের পানে তাকালো। এরপর কম্পিত গলায় ডাকল। Mister, এরিকার ডাকে সারফরাজ হকচকিয়ে উঠল। এরিকার বাদামি চোখে নিজের নীল দৃষ্টি মেলালো সারফরাজ। মেয়েটি কেমন সন্দিহান প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে সারফরাজের পানে। সারফরাজ তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে কফিনে তাকালো। এরিকা বোধহয় বুঝল কিছু। সে নিঃশব্দে চোখের জল ছেড়ে ইয়ংয়ের সামনে দাঁড়িয়ে ভেজা গলায় শুধালো, ইজ ইট ট্রু? ইয়ং আর চোখের জল লুকাতে পারল না। জোরে চিৎকার করে উঠল। ইয়ংয়ের চিৎকারে সবকিছু স্পষ্ট হয়ে গেল। এরিকা কফিনের সামনে গিয়ে দাঁড়িয়ে শুধু ঈষৎ বিড়বিড় করল। Louis! এরপর শরীরের সমস্ত ভার ছেড়ে দিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। এরিকার জ্ঞান হারানো দেখে লুনা ঘাবড়ে গিয়ে চিৎকার করে উঠল। লুইসের অবুঝ বুদ্ধিহীন ভাই এক হাতে কফিন ধরে ঝাঁকাতে লাগলো, অন্যদিকে এরিকার মুখের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো। লুনা হতভম্ব হয়ে দেখতে লাগলো এই দৃশ্য। এই মুহূর্তে তার কি করা উচিত তার জানা নেই। সে দুর্বল শরীরে সারফরাজের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, Is my son no longer alive? সারফরাজ চোখের জল ছেড়ে দিয়ে লুনার হাত চেপে ধরে বলে উঠল, Please forgive me. I could not save him. লুনা স্তব্ধ হয়ে সারফরাজের থেকে দৃষ্টি সরিয়ে কফিনের কাছে গিয়ে বসল। এরপর গগন কাঁপিয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে উঠল, Son, have you returned to mother after dying? লুইসের ভাই মায়ের কান্নায় আরো জোরে জোরে কাঁদতে আরম্ভ করলো। ইয়ং দৌড়ে গিয়ে এরিকাকে কোলে তুলে ঘরে বিছানায় নিয়ে শুইয়ে দিল। এরপর মুখে পানির ছিটা দিল। তবুও চোখ খুলল না এরিকা। সারফরাজ কল করে চার্চের ফাদার ডাকল। সঙ্গে এলো ড্যাভিন আর ব্রাউনি। ড্যাভিনের কোলে অ্যাঞ্জেলো। সারফরাজকে দেখে অ্যাঞ্জেলো আজ ঘেউ ঘেউ করল না। হয়তো বুঝল মনিবের মন কষ্টে জর্জরিত। সারফরাজ লুইসের 16 বছরের ছোট্ট ভাইটাকে আগে আগলে নিল। ব্রাউনি লুনাকে টেনে বুকে নিয়ে নানান সান্ত্বনার বাণী শোনালো। কিন্তু মাতৃ হৃদয় কি এসবে ঠান্ডা হয়? যেই সন্তানের উষ্ণ দেহ বুকে জড়িয়ে চোখ বুজে স্বস্তির শ্বাস টানা যেত, সেই সন্তান আজ নিথর বরফখণ্ড। না তাকে ছুঁয়ে আদর করা যাচ্ছে, না তাকে জড়ানো যাচ্ছে। লুনা মাটিতে লুটিয়ে কাঁদলেন। এই ছেলেকে নিয়েই এতদিন বেঁচে ছিলেন তিনি। বিধাতা তাকে যে আরেক সন্তান দিয়েছেন, তাকে নিয়ে নেই কোনো আশা ভরসা। লুইসহীন জীবন কি করে চলবে? আর এরিকা, তার কি হবে? তার এত বছরের অপেক্ষা। সারফরাজ চারিপাশে পরিস্থিতি দেখে ইয়ংয়ের হাত জড়িয়ে শব্দ করে কেঁদে উঠল। এরপর হাতের উল্টো পিঠে চোখের জল মুছে অনুরোধের স্বরে বলে উঠল, ইয়ং, শেষবারের মতো তোমায় আমি অর্ডার দিচ্ছি। তুমি এরিকাকে বিয়ে করবে, লুইসের পরিবারকে নিজের পরিবারের মতো ট্রিট করবে। প্লিজ আমাকে ফিরিও না। অনাথ ইয়ং একটা পরিবারের জন্য অনেক কেঁদেছে। একাকিত্ব দুর্বিষহ জীবন টানতে না পেরে বেশ কয়েকবার সুইসাইড অ্যাটেম্প্ট নিয়েছে। এরপর হঠাৎ একদিন সারফরাজের সাথে তার দেখা। নিজের জীবন বাজি রেখে মানুষটাকে বাঁচিয়েছিল সে, কারণ তার জীবন ছিল অর্থহীন। সেদিনই ইয়ংকে নিজের বিশ্বস্ত দেহরক্ষী হিসেবে গ্রহণ করে সারফরাজ। তার এই অনিশ্চিত জীবনে কোনো ভালোবাসার মানুষও আসেনি। এসবের অবশ্য এখন পরোয়া করে না ইয়ং। সারফরাজের জন্য প্রাণ উৎসর্গ করেই পুরোটা জীবন কাটিয়ে দিতে চায় সে। সারফরাজের অনুরোধে কি উত্তর দেবে ভেবে পেল না ইয়ং। সারফরাজ আর চিৎকার করল না। দ্বিতীয়বারের মতো আবার লুইসের কাজ চেপে অনুনয় করল, প্লিজ ইয়ং, আমাকে ফিরিয়ে দিও না। লুইসের পরিবারের এই ভগ্ন দশা সহ্য করতে পারছি না আমি। এইসবের জন্য নিজেকে দায়ী মনে হচ্ছে। ইয়ং তপ্ত শ্বাস ফেলে মাথা ঝাঁকালো।
এরপর লুনার কাছে গিয়ে লুনাকে আর লুইসের ভাইকে বুকে জড়িয়ে বলে উঠল, From today, I am your Luis. বেশি সময় লুইসের দেহ এভাবে রাখা হলো না। শেষবারের মতো লুইসের পরিবারকে লুইসের মুখটা দেখিয়ে আয়োজন করা হলো ফিউনারলের। কালো পোশাকে নিজেদের আবৃত করলো প্রত্যেকে। এরপর হাতে তুলে নিল সাদা গোলাপ। লুইসের কফিনে কালো পোশাকে সুন্দর করে সাজানো হলো লুইসকে। বুকের উপর দেয়া হলো একটা লম্বা ডাটি সহ সাদা গোলাপ। এরপর কফিনের ঢাকনা বন্ধ করে চলতে লাগলো সমাধিস্থলে। মুহূর্তেই ক্যালিফোর্নিয়ার আকাশ ভারী বৃষ্টিতে ছড়তে লাগলো। বৃষ্টির পানে তাকিয়ে ফাদার জ্যাশ তপ্ত শ্বাস ফেলে বলে উঠল, May God have mercy on the soul of the deported. সারফরাজের সমস্ত শুভাকাঙ্ক্ষী বন্ধু, বিজনেস পার্টনার সকলেই এলো লুইসের শেষ যাত্রায়। কালো ছাতায় ঢেকে গেল পথ। যারা লুইসের সান্নিধ্যে ছিল তারা শোকে পাথরের ন্যায় রইল। বৃষ্টি যেন আজ পবিত্র এই আত্মার মুক্তিতে ব্যথিত হলো। সে শুয়ে নিয়ে গেল সকল অপবিত্রতা। এরিকার হাহাকার, লুনার চিৎকার আর লুইসের ভাইয়ের করুণ আহাজারিতে সমাধিস্থ হলো লুইসের কফিন। ইয়ংয়ের কাছে লুইসের পরিবারের দায়িত্ব সমর্পণ করল সারফরাজ। অসহায় লুনা যেন অথৈ সমুদ্রে নাগাল খুঁজে পেলেন। প্রাণপ্রিয় পুত্রকে হারিয়ে ইয়ংকে বুকে টেনে নিলেন। কষ্টে পাথর হয়ে রইল শুধু এরিকা। সারফরাজ এরিকার মাথায় হাত বুলিয়ে তাকে স্বাভাবিক হতে অনুরোধ জানালো। এরিকার কানে বাজতে লাগলো লুইসের দেয়া শেষ প্রতিশ্রুতি। কিন্তু আফসোস, তাদের মধ্যে আজ থেকে যোজন যোজনের দূরত্ব। নিজের অফিসে এসে আরাম করে বসল সারফরাজ। দেহরক্ষীর কাছ থেকে ইয়ংকে মুক্ত করে দিয়েছে সে। ইয়ং সারফরাজের ডায়মন্ড কোম্পানিতে ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছে। স্যালারিও বেশ বড়। রুদ্র রাজহীন সারফরাজকে ক্ষতি করার আর কেউ নেই। সারফরাজকে ছাড়াই ডেভিন আর ব্রাউনি মিলে কোম্পানি দেখভাল করেছে। এক কানা করিও এদিক সেদিক হয়নি। ডেভিন আর ব্রাউনিকে নিজের কেবিনে ডাকল সারফরাজ। এরপর কোম্পানির দায়িত্ব আরও কিছুদিনের জন্য তাদের হাতে তুলে দিয়ে অনুরোধ করল, আর মাত্র কয়েকটা দিন তোমাদের ম্যাডামকে ঘরে তুলেই ফিরে আসবো। অভিরূপের অবস্থা খুব খারাপ, নয়তো ওকেই দিতাম সমস্ত ভার। ব্রাউনি আর ডেভিন মাথা দুলিয়ে রাজি হলো। সারফরাজ তাদের প্রতি সন্তুষ্ট প্রকাশ করে নিজের ফরেস্ট হাউজে ফিরে এলো। এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে দরকারি সমস্ত জিনিস লাগেজে গোছালো। দুদিন পরে তাকে ফিরতে হবে দেশে। রূপকথা 10-12 দিন ধরে কোনো প্রকার যোগাযোগ করছে না। বাবা মেয়েকে সাহায্য করার জন্য সারফরাজও কোনো প্রকার যোগাযোগ করেনি। কিন্তু এখন মনে হচ্ছে বিষয়টা ঘেটে গেছে। রূপকথার চালচলন সুবিধার মনে হচ্ছে না। নিশ্চিত সারফরাজ এর নাকে দড়ি দিয়ে ঘোরানোর কোনো ফন্দি এঁটেছে এই মেয়ে। তবে এখন উপায় কি? রূপকথায় যদি বেঁকে বসে? জি, যদি সারফরাজকে ফেলে অন্য কাউকে বিয়েতে মত দেয়? না না, এ যে হতে পারে না। এমন হলে রূপকথা গলা কেটে নেবে সারফরাজ। যেই ঠোঁটে সারফরাজ চুমু এঁকেছে সেই ঠোঁটে নজর বুলানোর ধৃষ্টতা কারোর হয়নি এখনো। নানাবিধ ভাবনা ভেবে রূপকথাকে কল করল সারফরাজ। বাংলাদেশে এখন গভীর রাত। সারফরাজের মনে হলো রূপকথা হয়তো গভীর ঘুমে তলিয়েছে। কিন্তু সারফরাজের সমস্ত হুঁশ উড়ে গেল এত রাতে রূপকথার ফোন এঙ্গেজ দেখে। বার কয়েক রূপকথার নম্বর ডায়াল করল সারফরাজ। ফোন ব্যস্ত। সারফরাজের মাথায় আগুন ধরে গেল। মাথা কাজ করা বন্ধ হলো। দিশা না পেয়ে সুফিয়ান চৌধুরীর নম্বরে কল করলেন। রিং কেটে যাবে মুহূর্তে ফোন তুললেন সুফিয়ান। এরপর ঘুমো ঘুমো গলায় বললেন, কিরে হতচ্ছাড়া, তোর যন্ত্রণা কি কোনোদিনও রাতে ঘুমাতে পারবো না? সারফরাজ ভীত গলায় উত্তেজিত ভঙ্গিতে বলল। সারফরাজ এবার কেঁদে দেবার জোগাড় হলো। সে কম্পিত গলায় বলল, মতারির পর শ্বশুরাব্বা, আমি মজা করছি না আপনার সাথে। আমার প্রেশার ফল করেছে, হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। তাতে আমার কি, তুই মরে যা। আপনাকে আর আপনার মেয়েকে খুন করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেব আমি। সারফরাজ এবার তেতে উঠল। সে গর্জে শুধালো, এত রাতে কার সাথে কথা বলছে রূপকথা? সুফিয়ান চৌধুরী স্বাভাবিক গলায় বললেন, আমার বন্ধুর ছেলে, বুঝলি? ছেলে বিশাল বড় ডক্টর। ওরা দুজন দুজনকে পছন্দ করেছে। তুই আগেই কেটে পড়েছিস, খুশি হয়েছি। এবার ফোন কেটে আমাকে ঘুমোতে দে, নয়তো তোর পাছা লাল করে ফেলবো। বলেই ফোন কেটে বন্ধ করে কাঁথা মুড়ি দিয়ে ঘুমোলেন সুফিয়ান চৌধুরী। এদিকে সারফরাজের কাছে সবকিছু শুলের মতো বিঁধতে লাগলো। তার ইচ্ছে হলো চিৎকার করে কাঁদতে। সারফরাজের মনে হলো এখানে এসে সে ফেঁসে গিয়েছে। কিছুতেই তার শান্তি লাগছে না। বিছানা থেকে উঠে পুরো ঘরে পায়চারি করতে আরম্ভ করলো সারফরাজ। এরপর গর্জে গর্জে ডাকলো, রূপকথা প্রাণে মেরে ফেলবো বলে দিলাম।
সকালে ঘুম ভেঙে নিজের ফোন বন্ধ পেয়ে অবাক হলো রূপকথা। রাতে ফুল চার্জ করে ঘুমিয়েছিল, এখন অফ হলো কি করে? রূপকথার পাশে মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে নেলি। রূপকথা নেলিকে পা দিয়ে লাথি দিল। নড়ে চড়ে উঠল নেলি, কিন্তু চোখ খুলল না। রূপকথা আবার কনুই দিয়ে গুঁতা দিল। নেলি এবার বিরক্তি নিয়ে চোখ খুলল। রূপকথা কপাল কুঁচকে জিজ্ঞেস করল, আমার ফোন নিয়েছিলি? নেলি চোখ বুঝে উত্তর করল। বলেই ফসফস করে শ্বাস নিল নেলি। এরপর আবার বলে উঠল, সারফরাজ এতগুলো কল করেছে শুনে ভয়ে তন্দ্রা ছুটল রূপকথার। পরক্ষণেই চোখে মুখে অদ্ভুত এক শয়তানি ফুটে উঠল। সে ফোন চার্জ দিল না, এভাবেই বন্ধ করে রাখল। এরপর মনে মনে বলে উঠল, আমাকে অপমান করে বের করে দেয় না, দেখাচ্ছি মজা। 4 দিন পর পরিমরি করে ঢাকা ফিরল সারফরাজ। ফিরেই গাড়ি নিয়ে ছুটল সুফিয়ান চৌধুরীর বাসায়। সকালে ঘুম থেকে উঠে কেবলই এক পাশের গোফে কালি লাগিয়েছেন সুফিয়ান চৌধুরী। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আজ জরুরি বৈঠক আছে তার। কোমরে পেঁচানো সাদা তোয়ালে। রেখা এখনও ওঠেনি। এত সকালে উঠার অভ্যাস নেই ভদ্রমহিলার। রূপকথা বন্ধুদের সাথে ট্যুরে গিয়েছে সিলেট। বাড়িতে সেরকম কোনো ঝামেলা নেই, তাই গুনগুন করে গান গাইছেন আর কলপ লাগাচ্ছেন। এমন সময় ধড়াস করে খুলে গেল দরজা। দরজার শব্দে চমকে উঠলেন সুফিয়ান চৌধুরী। কলপ ফেলে ধমকে উঠলেন। কেরে ওখানে? সারফরাজ তেরে এসে সুফিয়ান চৌধুরীর কপালে পিস্তল ঠেকিয়ে বলে উঠল, আপনার মেয়ে কোথায়? সুফিয়ান কিছুই হয়নি এমন ভঙ্গিতে কলপ লাগাতে লাগাতে উত্তর করলেন, বন্দুক তোর পেছনে গুজে দেবো হতচ্ছাড়া। সারফরাজ আবার বলল। আপনার মেয়েকে ডাকুন। সুফিয়ান গানের ভলিউম বাড়ালেন। যদি থাকিতে না চায় তবে কি লাভ হইব শিকল বেড়ি দিয়া পাখির পায়। সুফিয়ান চৌধুরীর গানে সারফরাজের অন্তরাত্মা কেঁপে উঠল। সে হনহন করে রূপকথার কক্ষে গেল। কক্ষে রূপকথা নেই, বাথরুমের দরজাও খোলা। সারফরাজ দৌড়ে এসে শুধালো, রূপকথা বাসেনি? না নেই, রূপকথা হানিমুনে গেছে শৈশবের সাথে। দেখছিস না, কলেজ টাইমে স্পেনের জন্য ফোন বন্ধ করে রেখেছে। এবার তুই আরামসে বিয়ে কর, নিকাহ কর, সাঙ্গা কর, যা খুশি তাই কর, আমাদের কোনো আপত্তি নেই বাবু। সারফরাজ ধরে আসা গলায় বলল, আপনি মজা করছেন তাই না? প্রমাণ দেখেন দেখি, নইলে বিশ্বাস করবো না। কলপের বাটি বেসিনের উপর রেখে সুফিয়ান চৌধুরী ফোন করলো রূপকথার ক্লোজ ফ্রেন্ড নিকিতার কাছে। সুফিয়ান চৌধুরী জানেন এখানে ফোন করলে রূপকথাই ধরবে, তাই ফোন কানে তুললেন। হলেও তাই ঘুমো ঘুমো গলায় ফোন ধরল রূপকথা। পাহাড়ে পাহাড়ে ঘুরে তার শরীর বেশ ক্লান্ত হয়ে রয়েছে। হ্যাঁ বাবা বলো, এত সকালে কেন ঘুম ভাঙলে? এত এত সকালে কেন ঘুম ভাঙালে ফোন দিয়ে? সুফিয়ান দুষ্টু হাসলেন সারফরাজের পানে তাকিয়ে। এরপর নাটকীয় ধীর ভঙ্গিমায় হাসি হাসি মুখে বলে উঠলেন, তুই আর শৈশব যে হানিমুনে গেছিস এটা সারফরাজ বিশ্বাস করতে পারছে না। প্রমাণ চায়, তাদের একটা ছবি দে তো। শৈশব সুফিয়ান চৌধুরীর বন্ধুর ছেলে। তাদের কটেজে গিয়ে উঠেছে রূপকথা। ছেলেটা রূপকথার চাইতে 12 বছরের বড়। রূপকথাকে সে আপন ছোট বোনের নজরে দেখে। শৈশবই রূপকথাকে আর তার বন্ধুদের ঘুরিয়ে ঘুরিয়ে সিলেট দেখাচ্ছে। সুফিয়ান চৌধুরীর বন্ধু চেয়েছিল রূপকথা তাদের বাড়িতেই থাকুক, কিন্তু রূপকথা রাজি হয়নি, কারণ হোটেলের মতো কমফোর্টেবল পরিবেশ মানুষের বাড়িতে পাওয়া যায় না। তাছাড়া শৈশবের বউ বাচ্চাও রয়েছে। রূপকথা ঠোঁট বাঁকিয়ে হেসে শৈশবের সাথে ক্লোজ তোলা কিছু ছবি সুফিয়ান চৌধুরীর নম্বরে পাঠালো। এতেও ক্ষান্ত হলো না। কপল ছবি দেখে সুফিয়ান চৌধুরীও হার্ট অ্যাটাক হবার অবস্থা হলো, কিন্তু সারফরাজের সামনে কুল রইলেন। এরপর মোবাইলখানা সারফরাজের হাতে দিয়ে বলে উঠল, নিজ চোখে মন ভরে দেখ। সারফরাজ অবিশ্বাস্য চোখে ছবিগুলো দেখে সুফিয়ান চৌধুরীকে ধমকি দিল, আপনার মেয়ে আজই বিধবা হবে। স্বামীর লাশ কবরে ঢোকানোর আগেই আবার লাল শাড়িতে সাজবে। গেলাম আমি সিলেক্ট। হাজারো গাড়ির বহর আর বাতাসের গতি ছাপিয়ে ধেয়ে চলেছে সারফরাজের কালো ব্র্যান্ড নিউ গাড়িখানা। গাড়ির স্পিড সর্বোচ্চ। চোখের সামনে সব কিছু ঝাপসা। একটু এদিক সেদিক হলেই সাঙ্গ হবে জীবনের লীলা খেলা। সারফরাজের গাড়ির গতি দেখে রাস্তায় চলা বাকি গাড়ি প্রাণপণে সাইড দিয়ে কেটে পড়ছে আর সারফরাজকে উদ্দেশ্য করে অশ্রাব্য গালিগালাজ ছুটছে। কিন্তু এসবে কোনো ভ্রুক্ষেপ নেই সারফরাজের। তার শেষ কথা, যে কোনো মূল্যে তার সিলেট যাওয়াই চাই। ঢাকা থেকে সিলেটের দূরত্ব মাত্র 280 কিলোমিটার, কিন্তু সারফরাজের কাছে মনে হচ্ছে হাজার কোটি কিলোমিটারের পথ এখনো বাকি পড়ে আছে।
রূপকথা একটা ছেলের সাথে দাঁড়িয়ে হাসি মুখে ছবি তুলেছে। এটা ভাবতেই সারফরাজের বুক জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। আকাশসম হিংসা এসে ঘিরে ধরেছে তাকে। মন বলছে শৈশব নামক ছেলেটার গায়ের চামড়া তুলে একটা কাঠের ভেতরে গেথে আগুনে ঝলসাতে। সারফরাজের খুব ইচ্ছে হলো দেখা হওয়া মাত্র রূপকথার গালে ঠাটিয়ে কয়েকটা মারতে, কিন্তু এই স্বপ্ন কখনোই সত্যি হবে না তার। রূপকথা চোখের পানে তাকিয়েই সারফরাজের সমস্ত হাওয়া ফুস হয়ে যায়। মনের জাগ্রত বাঘ সহসাই কেমন ভেজা বিড়াল রূপ নেয়। সারফরাজ ঢাকার পথ পাড়ি দিয়ে সিলেটের হাইওয়ে ধরল। মনে উত্তেজনা লাফালাফি। রূপকথা ওখানে কি করছে কে জানে। যদি সত্যি তারা বাপ মেয়ে মিলে এমন লোমহর্ষক ঘটনা ঘটিয়ে থাকে, তবে তাদের দুজনকেই জমের দুয়ার থেকে পিকনিক করিয়ে আনবে সারফরাজ। আর যদি পুরো ঘটনা সাজানো হয়, তবে রূপকথা প্রাণে বেঁচে যাবে, এই আর কি। রূপকথা আর তার ফ্রেন্ড নিকিতা কটেজের বেলকনিতে বসে বসে দাঁত দিয়ে নখ কাটছে আর সারফরাজকে নিয়ে আলোচনা করছে। মনে হচ্ছে তুই আজ প্রেমিকের হাতে পেদানি খাবি। আমি কিন্তু ওইসবে নেই, বুঝলি? ভাইয়া এলে আমি তোদের স্পেস ছেড়ে দিয়ে পাহাড়ে গিয়ে দাঁড়িয়ে থাকবো। নিকিতার স্বার্থপরী কথা শুনে রূপকথার শরীর জ্বলে উঠল। সে ঝাঁঝালো গলায় বলল, ঘোড়ার ফন্দি কে করেছে এই সময়? এখন যে শটকে পড়ছিস? ঘোরার প্ল্যান আমিই করেছি, কিন্তু তোরা বাপ মেয়ে মিলে যে এমন প্যাচ লাগিয়েছিস তা কি আমি জানতাম? তোর সাথে সাথে তোর বাপও এমন মিথ্যুক কি করে হলো? মিথ্যে বলার ভ্যাকসিন নিয়েছিস নাকি তোরা বাপ মেয়ে মিলে? রূপকথা পাহাড়ের ঢালের কচি চা পাতা দেখতে দেখতে আর মনে ভেবে চলেছে নানান কথা। সারফরাজকে একদম বিশ্বাস নেই। যদি আচমকা এসে শৈশবকে মেরে বসে তখন কি হবে? তাছাড়া শৈশবকেই বা এসব ঘটনা কি করে খুলে বলবে সে? বেচারা তো কোনো কিছু না জেনেই বলির পাঠায় পরিণত হয়েছে। সারফরাজের ভয়ে নিকিতা রূপকথার কারোর খাওয়া হলো না সকালে। রূপকথা বিছানায় ধপ করে শুয়ে সুফিয়ান চৌধুরীকে কল করল। রিং হতেই ফোন তুললেন সুফিয়ান চৌধুরী। সুফিয়ান চৌধুরী গলা পেয়ে রূপকথা মেকি রাগ দেখিয়ে বলে উঠল, তুমি আবার বেশি বেশি বলে ওকে খেপাতে গেলে কেন? এখন যদি ভাইয়াকে এসে মেরে দেয়? সারফরাজকে তুমি চেনো না, জানো না ওর মাথা সব সময়। সারফরাজকে তুমি চেনো না, জানো না ওর মাথা সবসময় 200 ডিগ্রি গরম থাকে। সুফিয়ান চৌধুরী চোখ বুঝে মেয়ের কথাগুলো শুনলেন। এরপর বললেন, শৈশবের কি হবে তা জানি না, কিন্তু তুই আজ মার খাবি আমি নিশ্চিত। আমি মার খেলে তোমার নামও বলে দিব। দেখো, তুমি যে ওকে সাহায্য করার জন্য আমার কানে বিষ ঢেলেছ, সব সারফরাজকে আমি বলে দিব বাবা। তখন আমি মার খাবো নাকি তুমিই খাবে, সময়ই বলে দেবে। সুফিয়ান টের পেলেন মেয়ে তার ঘর শত্রু বিভীষণ। সুফিয়ান চৌধুরী কিছুক্ষণ কাচুমাচু করে বলে উঠল, ঠিক আছে, তাহানার সামনে রাস্তায় কানা ফকিরটাকে 50 টাকা দেব, যাতে সারফরাজ তোকে পিটায়, বলেই জিভ কাটলেন। রূপকথা চিৎকার করে বলে উঠল, কি? এই সেরেছে না, মানে 100 টাকা দেব, যাতে তোকে একটা ধমক পর্যন্ত না দেয়। রূপকথার চূড়ান্ত জেদ উঠল সুফিয়ান চৌধুরীর উপর। সে ফোন কেটে ছুঁড়ে মারল বিছানায়। খুশি মনে মাইন্ড রিফ্রেশিংয়ের জন্য কলেজ ফ্রেন্ডের সাথে একটু ঘুরতে এসেছিল সে। নেলিরও আসার কথা ছিল, কিন্তু অভিরূপকে এমন অবস্থায় ফেলে ফুর্তি করতে পারবে না বলে আসেনি। নেলিটা এখানে থাকলে তার থেকে কিছু উল্টোপাল্টা টিপস নিয়ে যেত। গাধি নিকিটা তো আগেই কেটে পড়তে চাইছে, এবার কি হবে? রূপকথার ভাবনার মাঝেই দরজায় নক করল কেউ। রূপকথার আত্মরাম লাফিয়ে উঠল সেই নকে। শীতল পাহাড়ি আবহাওয়ায় তার শরীর কুলকুল করে ঘামতে লাগলো। বিছানা ছেড়ে নামতে অক্ষম হলো রূপকথা। যদি সারফরাজ হয় তখন? রূপকথার ভাবনার মাঝে পুনরায় নক হলো। নিকি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দরজা ইশারা করে বলল, দরজার ওপারে তোর জম দাঁড়িয়ে আছে, আমি দরজা খুলে চলে যাচ্ছি। যাবার আগে আমি যে তোর ফেকের স্বামী এটাও বলে যাব, আসছি। বলেই খট করে দরজা খুলে ফেলল নিকিতা। দরজা খোলার শব্দে চমকে চোখমুখ কুঁচকে কাঁথার নিচে ঢুকে গেল রূপকথা। রূপকথার এহেন অদ্ভুত অবস্থা দেখে দরজার ওপাশ থেকে শৈশব ডেকে উঠল। কিরে, শরীর খারাপ? ঘুরতে যাবি না? আজ না ঝর্ণা দেখতে যাবার কথা? আজকের ওয়েদার বেশ সুন্দর, ঝটফট তৈরি হয়ে নে, আমি নিচেই আসি।
বলেই পা বাড়ালো শৈশব। তাৎক্ষণিক কাঁথার নিচ থেকে মাথা বের করে শৈশবের যাবার পানে তাকিয়ে রূপকথা বলে উঠল, ভাইয়া আমি আজ কোথাও ঘুরতে যাব না। আজ তুমি ভাবি আর বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করো যাও। আজ আমার শরীর ভালো নেই। রূপকথার শরীর ভালো নেই শুনে শৈশবের চিন্তা হলো। ভাবলো পাহাড় বেয়ে হয়তো জ্বরটর এসেছে, তাই রূপকথার বিছানার আশেপাশেই দাঁড়ালো। এরপর বলল, দেখি জ্বরের মাত্রা কেমন। রূপকথা নিজেকে ঠেলে দেয়ালের সাথে চিপকে রইল। এরপর হাত বাড়িয়ে বলে উঠল, বাঁচতে চাইলে বাড়ি ফিরে যাও ভাইয়া, আমাকে ছুঁয়ো না প্লিজ। রূপকথার অদ্ভুত কথায় শৈশব কপাল কুঁচকে শুধালো, ছোঁয়ার চেয়ে মরণ ব্যাধি হয়েছে তোর, তোকে ছুলেই আমি মরব। এরপর নিকিতা মুখ খুলল। সে বলল, ওর মাফিয়া দেওয়ানা প্রেমিক আছে একটা, তাকে সাহায্য করতে বাপ মেয়ে মিলে বহুত গ্যাঞ্জাম পাকিয়েছে। আপনাকে নিজের হাজবেন্ড হিসেবে উপস্থাপন করেছে তাকে জেলাস ফিল করাতে। এখন জেলাসের আগুনে টিকতে পারছে না বাপ মেয়ে, আত্মা কেঁপে জ্বর উঠছে তাদের। রূপকথার চুন্নি টাইপ চেহারার পানে তাকিয়ে শৈশব শুধালো, তোর বয়স কত? 18+। তোর বাপের বয়স কত? 50। তোরা এখনো সুজি খাস? না, কেন? আমার মনে হয় তোদের বাপ মেয়ের আয়োডিনে ঘাটতি আসে, এই জন্য তোদের বোধ বুদ্ধি তেমন পুক্ত হয়নি। তোকে মেডিকেল কলেজে চান্স দিয়েছে কোন বুদ্ধ, তাকে দেখার প্রচণ্ড খায়েশ আমার। বলেই তপ্ত শ্বাস ফেলল শৈশব। এরপর বলল, কারো অনুমতি নিয়ে মজা করা ঠিক না। প্রথমত তুই ভুল করেছিস, দ্বিতীয়ত তোর বাপ তোর সাথ দিয়ে বড় ভুল করেছে, এখন এর মাঝে আমাকেও টাইনেছিস। যাই হোক, তাকে বলিস আমার হাতে দুটো যেন না ভাঙে, বউকে জড়িয়ে ধরতে কষ্ট হবে তাহলে। বলেই ঘর ছেড়ে বেরিয়ে গেল শৈশব। যাবার আগে শুধালো, দেখতে কেমন, যাতে সামনে আক্রমণ করতে এলে চিনতে পারে। আগে থেকেই মাপ মুক্তি চাইবার সুযোগ হয় তাহলে তো বেঁচে গেলাম, এই আর কি। রূপকথা নিজের ফোনের ওয়ালপেপার মেলে ধরল শৈশবের সামনে। শৈশব ঠোঁট উল্টে বলল, হোয়াট নাইস, ওয়াও। তুই ঘুরতেই চল, ওখানে অনেক মানুষ থাকবে। ভাইয়া তোকে মারতেও পারবে না, ধমকও দিতে পারবে না। ওখানে ওনাকে কনভিন্স করতে পারবি খুব ইজিলি। নিকিতার বুদ্ধিটা বেশ লাগলো রূপকথার। সে বিছানা ছেড়ে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলো। এরপর একটা জাম্প স্যুট গায়ে জড়িয়ে পনিটেল স্টাইলে চুল বাঁধল। মুখে হালকা প্রসাধনী মেখে চোখে গাঢ় কাজল টানল। কাজল কালো চোখ সারফরাজের বেশ পছন্দ। এই চোখ জোড়াই তাকে ঘায়েল করার বিশেষ অস্ত্র। আয়নায় নিজেকে একবার পরখ করে বাঁকা হেসে পায়ে স্নিকার্স তুলে বেরিয়ে এলো রূপকথা। শৈশব, রূপকথা আর নিকিতাকে নিয়ে জাফলং ঝর্ণায় গেল। মনের মধ্যে ভয় আর দুশ্চিন্তা নিয়ে ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে লাগলো, পারল না সে। এরপর একটা চা বাগানে গেল। চা বাগানের সৌন্দর্য বরাবরের ন্যায় মুগ্ধ করল রূপকথাকে। ক্ষণিকের জন্য সে ভুলে গেল সারফরাজের সাথে কি ক্যাচাল ঘটিয়েছে সে। আঁকাবাঁকা ঢালু উঁচু পাহাড়ি চা বাগানে এলোমেলো উদ্দেশ্যহীন পায়ে এদিক সেদিক ঘুরতে লাগলো রূপকথা। এরপর কয়েক গাছি কচি পাতা তুলে হাতে নিয়ে ঘ্রাণ নিল। মুহূর্তেই প্রকৃতির মাঝে বিলীন হলো সে। এরপর ধীরে ধীরে চা বাগান মাড়িয়ে একদম পাহাড়ের ঢালে এসে দাঁড়ালো। এরপর বিস্তর প্রকৃতির স্বাদ আস্বাদনে দু হাত মেলে চোখ বুজে শ্বাস টানল রূপকথা। বাতাসের সংমিশ্রণে পরিচিত পুরুষশালী সুঘ্রাণ নাসারন্ধে ভক ভক করে ঢুকল। গন্ধটি কার টের পেতে ন্যানো সেকেন্ডও লাগলো না রূপকথার। মনে অধিক ভয় নিয়ে পিটপিট করে চোখ খুলল রূপকথা, কিন্তু সামনে কেউ নেই। মনের ভ্রম ভেবে পুনরায় চোখ বুঝল রূপকথা। দূর বেটা, একদম মনে জেগে বসেছে। বাঘ ভাল্লুক নাকি সে? ও আমায় গিলে খেতে পারবে? সেও দোষ করেছে, আমায় বাড়ি থেকে অপমান করে বের করে দিয়েছে। আমাকে দেখেই বরং সে ভয় পাবে। মনে নানাবিধ ভাবতে ভাবতে নিজেকে কিঞ্চিত রিল্যাক্স করার চেষ্টা করল রূপকথা। এমন সময় ভারী শীতল গলার গম্ভীর স্বর ভেসে উঠল, তোমার জামাইয়ের ইনারের সাইজ বুঝি 34? আকস্মিক এমন উদ্ভট প্রশ্নে থতমত খেয়ে তড়িত চোখ খুলল রূপকথা। বুকে দুই হাত আড়াআড়ি ভাঁজ করে ক্রুদ্ধ চোখে দাঁড়িয়ে আছে সারফরাজ। মাথায় এলোমেলো চুল, নির্ঘুম চোখ, খোঁচা খোঁচা গাল ভর্তি দাড়ি, শুষ্ক ঠোঁট আর এলোমেলো পোশাক। প্যান্টের ইন থেকে শার্টের কোনা বেরিয়ে ঝুলে আছে, ব্লেজার ভর্তি ধুলো। সারফরাজকে এহেন নির্জন জায়গায়
এমন জীর্ণশূন্য রূপে দেখেই রূপকথার প্রাণ পাখি উড়ে গেল। সে ফাঁকা ঢোক গিলল, এরপর একটু পিছিয়ে বলে উঠল, এখানে এসছো কেন? তোমার বর কেমন আদর্শ করেছে তোমায় তা দেখতে এলাম। দেখে মনে হচ্ছে সে দুর্বল। রূপকথা ভীত চোখে আশেপাশে তাকিয়ে কাপা গলায় বলে উঠল, ছি, এসব কি কথার ছিরি? হ্যাঁ ঠিকই তো, আমি হলে 3 দিন অজ্ঞান করে ফেলে রাখতাম। এইভাবে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ানোর এনার্জি থোড়াই পেতে বাপের কথা মতো চলে কি পেলে? শক্তিহীন পুরুষ সে যাই হোক, আমি তো আমার বুকে স্বর্গে ভাসাবো। এনজয় করো, গেলাম। রূপকথা চোখ গরম করে সারফরাজের পানে তাকিয়ে বলে উঠল, তোর ঝুনঝুনি কেটে দিব আমি, কুত্তাবাস। সারফরাজ এগিয়ে এসে একদম রূপকথার সামনে দাঁড়িয়ে বলে উঠল। দেখাও দেখি। আকস্মিক টাল সামলাতে না পেরে পেছন ফিরে পড়ে যেতে নিল রূপকথা। সারফরাজ হাত বাড়িয়ে খপ করে টেনে নিজের একদম কাছে নিয়ে এলো রূপকথাকে। এরপর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে উঠল, নেক্সট টাইম থেকে ছবি তোলার আগে চারপাশে দেখে তারপর ক্যাপচার করবে। অন্য মেয়ের শেপ জানার কোনো ইন্টারেস্ট নেই আমার। রূপকথা মাথা নিচু করে বিড়বিড় করে বলে উঠল, তুমি আমায় অপমান করে বের করে দিয়েছো তোমার বাড়ি থেকে। কেন দিয়েছি সেটা বুঝলে বাপে কুকৃতিতে এভাবে আমাকে পোড়াতে না, সমস্যার সমাধানের চেষ্টা করতে। উনি আমার ভাইয়ের মতো সারফরাজ। জানি কথা হয়েছে হোটেলের লবিতে। অপমানের প্রতিশোধ নিতে তোমাকে জেলাস ফিল করানোর জন্য এমন করেছি। বলেই অপরাধ বোধ থেকে মাথা নিচু করে ফেলল রূপকথা। সারফরাজ রূপকথাকে টেনে নিজের বুকে এনে চোখ বুঝে দীর্ঘশ্বাস টানল। এবার পোড়া হৃদয়ের জ্বলুনি একটু কমল বোধ করি। রূপকথাকে শক্ত করে বাহু ডোরে আবদ্ধ করতেই নিঃশব্দে সারফরাজের চোখ গড়িয়ে মুক্ত দানার ন্যায় জল ঝরল। সিক্ত কাতর গলায় সারফরাজ রূপকথার মাথায় থুতনি ঠেকিয়ে বলে উঠল, তোমাকে বলেছিলাম না, তুমি আমাকে আর ভালো না বাসলে চূড়ান্ত মরণ হবে আমার। একবার আমায় ভালোবাসলে আর কোথাও যেতে পারবে না আমাকে ছেড়ে। তোমাকে ছাড়া আমার তো আর আঁকড়ে ধরার কেউ নেই রূপকথা। তোমাকে ভালোবেসে আমি একটু একটু করে বাঁচতে শুরু করেছি। আমাকে কেন এভাবে পড়ালে সারাটা রাত 3 বলো তো? আর একটু হলে তো আমার আত্মাটা মরে যেতে নিচ্ছিল। আমি মরে গেলে তুমি অনেক খুশি হবে জালাতুন্নেসা। রূপকথা নিশ্চুপ রইল। চোখের জল মুছে সারফরাজ রূপকথার ছোট মুখখানা হাতের আজলায় নিয়ে বলে উঠল, তুমি আমার কাছে কিছু চেয়েছো আর আমি দেনি, এমন কখনো হয়েছে? রূপকথা মাথা দুলিয়ে না জানালো। সারফরাজ রূপকথার কপালে কপাল ঠেকিয়ে বলে উঠল, আমি তোমাকে বলেছিলাম না আজীবন তোমার জন্য অপেক্ষা করবো আমি। এবারও মাথা উপর নিচ দোলালো রূপকথা। তবে আমাকে বললে না কেন তোমার আরো সময় চাই? রূপকথা সারফরাজের হাত চেপে ধরে সারফরাজের বরফ নীল ঝাপসা দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে বলে উঠল, তোমাকে ডাক্তারি পড়ানোর সামর্থ্য নেই আমার। আছে। তবে তুমি আন্টিকে দিয়ে প্রস্তাব পাঠাও বাড়িতে, আমি বাবাকে বোঝাবো। সারফরাজ রূপকথার চোখের পাতায় চুমু খেয়ে বলে উঠল, তোমার উপর আমি কখনো কোনো জোর জবরদস্তি চালাবো না। তুমি না চাইলে আমি ছুঁয়েও দেখবো না তোমায়। তুমি শুধু আমার একান্ত হও রূপকথা। আমি তোমাকে জড়িয়ে ধরে শান্তির ঘুম ঘুমাতে চাই। ঘুম থেকে উঠেই তোমার পবিত্র মুখটা দেখতে চাই। এই অপার্থিব সৌন্দর্য দর্শন করিয়ে নিজের পাপ অল্প অল্প ক্ষয় করাতে চাই। ব্যাস এইটুকুই। আমার সংসার, ঘর, আমি, আমার মা, আমার বাচ্চা কিচ্ছুটি সামলাতে হবে না তোমায়। আমি অনেক ক্লান্ত রূপকথা। আমি হাজার হাজার রাত ধরে নির্ঘুম। তোমার বুকে মাথা রেখে আমি শুধু একটু নিশ্চিন্তে ঘুমোতে চাই। আসবে আমার ছোট্ট একাকী ফাঁকা ঘরটায়? সারফরাজের গালে, চোখের পাতায়, নাকে, অতঃপর ঠোঁটে আঙ্গুল বুলালো রূপকথা। এরপর ফিসফিস করে বলে উঠল, কিন্তু আমি পুরোটা তোমাকেই চাই। সারফরাজ শক্ত করে রূপকথাকে জড়িয়ে গলার ভাঁজে মুখ ডুবালো। এরপর মাদকতা মিশ্রিত গলায় বলল, মরে যাবে, বাঁচবে না তুমি রূপকথা। সারফরাজের চোখের জল মুছে মাথা ঝাঁকালো। এরপর বলে উঠল, আমার মুক্তি চাই না। ঠিক আছে, মাকে পাঠাবো আগামী সপ্তাহে। সুফিয়ান চৌধুরীর বিশাল ড্রয়িং রুমে বসে আছেন মায়া চৌধুরী। সঙ্গে এসেছেন কামাল আর নজরুল। সকলের মুখের রং ফ্যাকাশে। সারফরাজ অস্থির চিত্তে কোণের সোফাটায় বসে বসে হাতের তালু ঘষছে। মনে অজানা ভয় পাখা ঝাপটে ঝাপটে শরীর কাঁপিয়ে দিচ্ছে। এসির শীতল বাতাসেও চিবুক বেয়ে বিন্দু বিন্দু ঘাম গড়াচ্ছে তার, সেই সাথে শুকিয়ে উঠছে গলা। গায়ে জড়ানো শুভ্র পাঞ্জাবিখানা যেন শুল কাটা হয়ে শরীরে বিচ্ছে। পাঞ্জাবির সবকটা বাটন খুলে কলার নড়াচড়া করল সে। কেমন শ্বাসরুদ্ধকর লাগছে। গোটানো হাতা আরেকটু গুটিয়ে নিজেকে রিল্যাক্স করতে চাইল, কিন্তু আজ যেন
সমস্ত ভয়, অস্থিরতা, জড়তা আর উন্মাদনা শক্ত করে চেপে ধরেছে তাকে। চাইলেও চাইলেও কোনোটাকেই মাথা থেকে নামানো যাচ্ছে না। এমন সময় কুলসুম গ্লাস ভর্তি জুসের ট্রে এনে সেন্টার টেবিলে রাখতেই সারফরাজ চট করে উঠে এসে একটা গ্লাস হাতে তুলে নিল। এরপর ঢক ঢক করে গলায় চালান করে আরেকটা গ্লাস হাতে নিয়ে পূর্বের অবস্থানে গিয়ে বসল। কিন্তু নরম গদিযুক্ত সোফাটা তার কাছে জ্বলন্ত উনুন মনে হচ্ছে। বসলেই কেমন নিতম্ব জ্বলে যাচ্ছে, শরীরে শিরশিরে অনুভূতি হচ্ছে। অদ্ভুত রকম এক ভয় পুরোপুরি গ্রাস করে নিয়েছে তাকে। সেই ভয়ে পোক্ত শরীরখানা হেলে হেলে পড়ে যেতে চাইছে। জুসের গ্লাস ধরা হাতখানাও কেমন ঠকঠক করে কাঁপছে। ছেলের এহেন অবস্থা দেখে চোখ মুখ কুঁচকে বিরক্তিতে চসূচক শব্দ উচ্চারণ করলেন মায়া চৌধুরী। এরপর ফিসফিস করে বললেন, কি হয়েছে তোমার? এসব কী ধরনের আচরণ? নিজের পরিচয় ভুলে গেছো? কার ছেলে তুমি? তোমার বাবার দাপটে মানুষ এমন ঠকঠক করে কাঁপত, আর তার মুখ থাকতো শটান, চোয়াল থাকতো শক্ত। আজকের এই দৃশ্য দেখলে তোমার বাবা নিশ্চিত কপাল চাপড়াতেন, বলতেন, মায়া, এ আমার ছেলে নয়। নিজের রক্তের উপর আরোপ লাগায় কিছুটা নীরব হয়ে বসল সারফরাজ। পাশ থেকে নজরুল চুপি চুপি বলে উঠল। সারফরাজ দাঁত চেপে বলে উঠল, আমার জায়গায় নিজেকে বসিয়ে এমন বড় বড় কথা বলো। কমিশনার কত বড় বচ্চা তুমি জানো? যদি ফিরিয়ে দেয়। নজরুল মাছি মারার ভঙ্গিতে বলে উঠল। কামাল চুপচাপ চারপাশ দেখে বলে উঠল। কামালকে থামিয়ে মায়া চৌধুরী বলে উঠলেন, আহ ভাইজান, এসব কি অলক্ষণে কথা জুড়েছ তোমরা? কমিশনার সাহেবকে আগে আসতে দাও, কথা বলি, তারপর দেখা যাক কি করা যায়। মায়ার কথা শেষ হতেই সুফিয়ান চৌধুরী গলা খাকারি দিয়ে ড্রয়িং রুমে এলেন। পিছে পিছে এলেন রেখা। সুফিয়ান চৌধুরীকে দেখেই মায়া হাসি মুখে বলে উঠল, আসসালামু আলাইকুম ভাইজান। সুফিয়ান সালামের উত্তর দিয়ে সামনের সোফায় বসলেন। রেখা বসল মায়ার পাশে। দুষ্টু চোখে সারফরাজকে একবার পরখ করলেন সুফিয়ান। কেমন ভেজা বেড়ালের মতো এক কোণে খাপটি মেরে আছে ছেলেটা। দেখে মনে হচ্ছে ভাজা মাছটি উল্টে খেতে জানে না। মনে তার সেই রকম ভয়, অথচ এই যুবক কতটা খতরনাক তা সুফিয়ান চৌধুরীর চাইতে ঢের আর কে জানে। পশুর চাইতেও হিংস্র তার পুরো সত্তা। কুলসুম একে একে নাস্তার পসরা সাজালো টেবিলের উপর। এরপর নিঃশব্দে দরজার পাশে গিয়ে চুপটি করে দাঁড়ালো আলাপ শোনার জন্য। মায়া চৌধুরী কিছুক্ষণ ইতস্তত করে মুখে মাধুর্যময় হাসি ঝুলিয়ে মিহু গলায় বলে উঠল, আপনার মেয়েটাকে আমাদের বাড়ির মেয়ে হিসেবে চাইতে এসেছি ভাইজান। আমার ছেলে আপনার মেয়েকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি, আপনার মেয়ে কখনো কোনো অভিযোগ করার সুযোগ পাবে না। আর সমস্ত বিপদে আপদে আপনার মেয়েকে নিজের জীবন দিয়ে হলেও রক্ষা করবে আমার ছেলে। আপনারা কি আমার ছেলেকে গ্রহণ করবেন? মায়ার মিষ্টি হাসির পানে তাকিয়ে দীর্ঘশ্বাস টানলেন সুফিয়ান চৌধুরী। সারফরাজের বাবাকে নিজ চোখে না দেখলেও ভদ্রলোক সম্পর্কে যেসব জেনেছেন সুফিয়ান চৌধুরীর তাতেই বোঝা যায় তাদের পরিবার কতখানি সম্মানী, ভদ্র আর আভিজাত্যপূর্ণ। মায়া চৌধুরীও যথেষ্ট ভালো মানুষ। সারফরাজকে নিয়ে সুফিয়ান চৌধুরী কিছুই বলতে চান না। মেয়ের জন্য এমন একজন যোগ্য পাত্র তিনি কোথায় পাবেন না। কিন্তু মূল কথা হচ্ছে মেয়েটা ছোট, কেবল MBBS প্রথম বর্ষে পড়ছে। এখনই বিয়ে শাদী হয়ে গেলে পড়াশোনার বিশাল ক্ষতি হয়ে যাবে। তাছাড়া ছোকরা সারফরাজকে একদম বিশ্বাস নেই, সারাক্ষণ বউ ধরে বসে থাকবে। তখন মেয়েটার পড়ালেখা সব শিখে তুলে রাখতে হবে। কিন্তু মায়া চৌধুরীকে কিভাবে ফেরাবেন তিনি? সুফিয়ান চৌধুরী কিছুক্ষণ মাথা নিচু করে ভাবলেন। এরপর বিনয়ী স্বরে বললেন, আসলে আপা, মেয়েটার পড়াশোনার জন্যই আমার সমস্ত অমত। ছোটবেলা থেকেই ওর প্রবল ইচ্ছে ডক্টর হয়ে মানুষের জীবন বাঁচাবে। বাবা হিসাবে মেয়ের স্বপ্ন পূরণ করা আমার আবশ্যকীয় দায়িত্ব এবং কর্তব্য। বিয়ে হয়ে গেলে যদি সেই স্বপ্ন পূরণ না হয়, তখন মেয়েটার মন ভাঙবে, তাই আর কি। মায়া চৌধুরী ঠোঁটে হাসির রেখা ধরেই বলে উঠলেন, আমি নিজের দায়িত্ব নিয়ে পড়াশোনার বিষয়টা দেখব ভাইজান। সারফরাজ ওকে একদম বিরক্ত করবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। আসলে ছেলেটা আমার বড্ড একা, কোনো কিছু বুঝে উঠবার আগেই বাবাকে হারিয়েছে। আমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল, সেটাও হয়নি, ভাগ্যের নির্মম পরিহাসে। স্রোতের শ্যাওলা নেই ভাসতে ভাসতে মানুষের ঠোকর খেতে খেতে আমার ছেলে পাথরে পরিণত হয়েছে। চোখের জল ফেলার জন্য ছেলেটা আমার
ছেলেটা আমার কাউকে কাছে পায়নি, কেউ বাড়িয়ে দেয়নি ভরসার হাত। ও তো মন থেকে মরেই গেছে প্রায়। ওর একটা ভরসাযোগ্য স্থান দরকার ভাইজান। ওর একটা বন্ধু, ভালোবাসার মানুষ, বিশ্বস্ত সঙ্গী দরকার। আমি ওর কোনোটাই হতে পারিনি। যখন আমি ফিরে এসেছি তখন আমার ছেলে সব হারিয়ে বসে আছে। ও আপনার মেয়েকে পেয়ে অল্প অল্প বেঁচে থাকার স্বপ্ন দেখতে শুরু করেছে ভাইজান। আমার ছেলেটাকে একটু দয়া করুন। আপনার মেয়েটাকে ভিক্ষে দিন আমার ছেলেকে। কথাগুলো বলতে বলতে নীরবে কেঁদে ফেলল মায়া। যে ছেলের ভবিষ্যৎ হবার কথা ছিল চাঁদের ন্যায় উজ্জ্বল, সেই ছেলে আজ অমাবস্যার আধারে ঠেকে গিয়েছে। মা হয়ে যদি ছেলের জীবনের সমস্ত অন্ধকার দূর করতে না পারলেন, তবে কিসের মাসে? সারফরাজ মাথা নত করে বসে আছে। কামালের চোখের কোণে জল। সুফিয়ান চৌধুরীর সমস্ত ভাষা হারালেন। তিনি কখনই সেভাবে চিন্তা করেননি। সেদিন যদি সারফরাজ রূপকথাকে তার হাতে না তুলে দিত, তবে সুফিয়ান চৌধুরীও সন্তানহীন এমন নিঃসঙ্গই থাকতেন। তাদের স্বামী স্ত্রীর জীবনও আধারে ঠেকে যেত। রূপকথার উপর সারফরাজের পুরো হক রয়েছে। সুফিয়ান পারেন না সারফরাজকে ফিরিয়ে দিতে। সুফিয়ান চৌধুরী কম্পিত শ্বাস ফেলে মাথা উঁচু করে সারফরাজের উদ্দেশ্য শুধালো। কিরে হতচ্ছাড়া, আমার মেয়েকে বিরক্ত করে পড়াশোনার 12টা বাঁচাবি না তো? আকস্মিক এই প্রশ্নে মেঝে থেকে দৃষ্টি তুলে সুফিয়ান চৌধুরীর মুখপানে তাকালো সারফরাজ। মনে হচ্ছে সে ভুল শুনেছে। সারফরাজ হা করে অবাক চোখে সুফিয়ান চৌধুরীর পানে তাকিয়ে রইল। সুফিয়ান চৌধুরী পলক ঝাপটে আশ্বস্ত করলেন সারফরাজকে। সারফরাজ ঝটপট মাথা ঝাঁকিয়ে বলে উঠল, দরকার পড়লে 8 বছর দেশেই থাকবো না আমি স্যার। আপনার মেয়ে ডাক্তার হলে তবেই দেশে ফিরব। সুফিয়ান চৌধুরী সারফরাজের উত্তরে প্রচ্ছন্ন হাসলেন। তিনি অল্প হেসে গলা বাড়িয়ে ডাকলেন, তা রূপকথা? নিজের ঘরের সামনে পায়চারি করে চলেছে রূপকথা। সিলেট থেকে ফিরেই সুফিয়ান চৌধুরীকে নিজের কাছে বসিয়ে সারফরাজের প্রতি তার ভালোবাসার গভীরতা প্রকাশ করেছে রূপকথা। সারফরাজকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ, সেটাও দাগে দর্মে বোঝাতে সক্ষম হয়েছে সে। সারফরাজ তাকে কি কি প্রতিশ্রুতি দিয়েছে সেটাও বন্ধুর ন্যায় বাবাকে খোলসা করেছে। সারফরাজের মা আর সারফরাজ প্রস্তাব নিয়ে এলে কিছুতেই যাতে সুফিয়ান চৌধুরী তাদের না ফেরায়, তার জন্য কেঁদে কেঁদে অনুরোধ করেছে রূপকথা। রূপকথার অনুরোধে রাজি হয়েছে সুফিয়ান চৌধুরী। তবুও মনে একটা ভয় থেকেই যায়। সবকিছু ঠিকঠাক হচ্ছে তো? সুফিয়ান চৌধুরীর গলা পেতেই কেঁপে উঠল রূপকথা। এরপর নিজেকে সামলে টিপটিপ করা বক্ষ কোনো মতে চেপে ঘর থেকে বেরিয়ে এলো রূপকথা। এদিকে সারফরাজের ধুকপুক বুক আর অস্থির হৃদয় হাপিত্তেশ করে উঠল রূপকথাকে এক নজর দেখতে। ধীরে ধীরে ঘর ছেড়ে সিঁড়ি ধরে নেমে এলো রূপকথা। তার পায়েলের রিনিঝিনি শব্দ সারফরাজের বুকে কাঁপন তুলল। শব্দটা যতটা প্রকট হলো, সারফরাজ তত মরিয়া হয়ে উঠল এক নজর রূপকথাকে দেখতে। ধীরে ধীরে মাথায় ঘোমটা টেনে নিঃশব্দে সুফিয়ান চৌধুরীর সামনে এসে দাঁড়ালো রূপকথা। রূপকথার পা থেকে মাথা পর্যন্ত পরখ করল সারফরাজ। এরপর ঠোঁট আউড়ে বলে উঠল, সুবহানাল্লাহ। ল্যাভেন্ডার রঙের সোনালি পাড়যুক্ত জামদানি গায়ে জড়িয়েছে রূপকথা। দুধে আলতা ফর্সা শরীরে শাড়িখানা জ্বলে জ্বলে উঠছে। কানে ছোট দুল, গলায় চিকন চেন, চোখে গাঢ় করে টানা কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক। মুখে প্রসাধনী বলতে এইটুকুই। সরু হাতে সোনার চিকন চুড়ির গোছা ঝিকমিক করছে। রূপকথার কুচকুচে চোখের নজর নিবদ্ধ করে ফাঁকা ঢোক গেল সারফরাজ। এরপর বুক চেপে ধরে বিড়বিড় করে বলে উঠল, ডাকাতিনি বিয়ের নামে ডেকে এনে মরণ সাজা দিচ্ছে আমায়। রূপকথার ছোট্ট গলায় মায়াকে কামালকে সালাম জানাল। সালামের উত্তর দিয়ে উঠে গিয়ে রূপকথার হাত ধরে টেনে রূপকথাকে নিজের পাশে বসালেন মায়া। এরপর কপালে চুমু খেয়ে দোয়া পড়ে ফু দিয়ে বলে উঠলেন, এই চাঁদ মুখে কারো নজর না লাগুক। রূপকথা লজ্জায় আড়ষ্ট হয়ে মাথা নিচু করে বসে রইল। নিজের পার্স থেকে ছোট্ট একটা প্যাকেট বের করলেন মায়া। এরপর প্যাকেট খুলে ডায়মন্ডের ছোট্ট একটা প্যান্ডেন্ট রূপকথার গলায় পরিয়ে বলে উঠলেন, কর্নেল সাহেব বেঁচে থাকলে হয়তো আরও দামি কিছু দিত, কিন্তু আমার সামর্থ্য এটুকুই মা। রূপকথা গলায় হাত বুলিয়ে বলে উঠল, আমার দামি দামি জিনিসপত্র চাই না আন্টি। আমি শুধু আপনাদের ভালোবেসে আগলে ধরে রাখতে চাই। রূপকথার মুখ নিঃসৃত কথায় মায়ার মন ভরে উঠল। নিজের হাতের মোটা ভারী বালা দুটো রূপকথার হাতে পরিয়ে হাত দুটোতে ঠোঁট ছোঁয়ালেন তিনি। এরপর নিজের বুকে রূপকথার হাত চেপে ধরে কাতর গলায় শুধালেন,
আমার আমার পাগল ছেলেটাকে গুছিয়ে দিতে পারবে মা? রূপকথা মাথা উপর নিচ করল। সেই মানুষটিকে পুরোপুরি দখল করে তাকে গোছাতে চায়। এই স্বপ্ন তার দীর্ঘ বছরের। সারফরাজের প্রতি তার ভালোবাসার গভীরতা কতখানি তা কেউ কোনোদিন পরিমাপ করতে পারবে না। সারফরাজ দলিল রূপে তার হলে সে হবে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। সুফিয়ান চৌধুরী মেয়ের হাসিমাখা মুখের পানে তাকিয়ে টিপ্পনি কাটলেন। রূপকথা সারফরাজের পানে তাকিয়ে সরল গলায় বলল, তুমি নিশ্চিন্তে থাকো বাবা, আমি কোনো ভুল মানুষের হাত ধরিনি। কখনো কোনো অভিযোগ নিয়ে তোমার দুয়ারে হাজির হব না আমি।